বাঁচতে পারে না। তাহলে এগুলো হচ্ছে তোমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে লেবীয় রহিতার বাহ্যিক গঠন। হ্যাঁ, যারা ফার্স্ট ইয়ার তোমরা এগুলো পুরাটাই পড়ে যাবা, পুরাটাই পড়বা, তোমাদের জন্য সবগুলো ইম্পর্টেন্ট। কিন্তু যারা মেডিকেলে অ্যাডমিশন দিবা তাদের জন্য যে প্রথম লাইন যেটা লেখা আছে সেটা হচ্ছে রুই একটি অস্থিময় মাছ, ঠিক আছে? তাহলে মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসতে পারে যে রুই কিরকম মাছ বা নিচের কোনটি অস্থিময় মাছ। তাহলে অস্থিময় মাছের উদাহরণ হচ্ছে আমাদের রুই মাছ, ঠিক আছে? হ্যাঁ, আরেকটু নিচে গেলে দেখবা যে চলনের সময় পানির ভিতর গতি বাধাপ্রাপ্ত হয় না বলে এ ধরনের আকৃতিকে স্ট্রিম লাইন বলে, স্ট্রিম লাইন বলে, ঠিক আছে? তাহলে এটাও দাগাই ফেলবা লাল কালি দিয়ে। তাহলে নিচের কোনটি স্ট্রিম লাইন, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে রুই মাছ হচ্ছে স্ট্রিম লাইন, এটার আকৃতিটাকে বলে স্ট্রিম লাইন আর কি। অর্থাৎ এমন ভাবে এটার মানে গঠনটা এরকম যে সেটা পানিতে যখন চলবে তখন তার গতিটা বাধাপ্রাপ্ত হবে না, ঠিক আছে? তারপর মাথা দেখো, মাথা যারা তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো তোমরা এগুলো পড়বা একটু একটু, কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একদম লাস্ট লাইন। লাস্ট লাইনে দেখো যে মাথা আইসবিহীন দেহকাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড আয়সাবৃত। এটা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এটা লাল কালি দিয়ে আগে ফেলবা। সাইক্লয়েড, সাইক্লিক মানে কি, সাইক্লো মানে কি বৃত্তাকার না, একটু গোল টাইপের। তাহলে এদের যে আইস আইস গুলো একটু গোলাকার হবে, বৃত্তাকার টাইপের হবে। হ্যাঁ, সাইক্লয়েড আইসে আবৃত, বুঝতে পারছো? মিউকাসময়, মিউকাস মানে পিচ্ছিল পদার্থ, একটু পিচ্ছিল পিচ্ছিল, মাছকে ধরলে দেখো না পিচ্ছিল, গাটা একটু পিচ্ছিল থাকে, এবং যে আইস গুলো থাকবে সেগুলো হবে সাইক্লয়েড। কিরকম হবে বলো তো? সাইক্লয়েড, ঠিক আছে? সাইক্লয়েড। ঠিক আছে, সাইক্লয়েড। আচ্ছা, এরপর একটু নিচে গেলে দেখবা যে মাথার পেছন দিকে দুই পাশে ফুলকা প্রকোষ্ঠ আছে। ফুলকা হচ্ছে যে মাছের মাথার ভেতরে থাকে। হ্যাঁ, প্রকোষ্ঠের ভিতর ফুলকাটা থাকে, এবং এটা হচ্ছে যে কানকো দ্বারা কি ঢাকা থাকে, দুইটা বড় বড় কানকো, অর্থাৎ কান, মাছের যে কান দুইটা আছে ওই কান দিয়ে ঢাকা থাকে। এবং নিচের দিকে একটা পর্দা থাকে। কি থাকে? পর্দা। সেই পর্দাটার নাম হচ্ছে আমাদের ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। কি পর্দা? ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। এই নামটা মনে রাখতে হবে। তাহলে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে রুই মাছের কানকো কি দ্বারা ইয়া মানে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা দ্বারা কি হয়, উল্কা প্রকোষ্ঠটাকে ঢেকে রাখে, ঠিক আছে? বড় অর্ধচন্দ্রাকার ছিদ্র যেটা, সেটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা ঢেকে রাখে। আচ্ছা, এরপর দেখো দেহকাণ্ড। এগুলো তোমরা যারা ফার্স্ট ইয়ার ওরা একটু পড়বা, রিডিং করবা জাস্ট, তোটা ইম্পর্টেন্ট না দেহকাণ্ড। তারপর নিচে দিয়ে দেখো যে পাখনা। হ্যাঁ, পাখনা, পাখনা জাস্ট 5 ধরনের পাখনা আছে, এটা মনে রাখবা। আর লাইন মানে যে নামগুলো, হেডিং গুলো সেগুলো মনে রাখবা। হ্যাঁ, তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি রুই মাছের পাখনা নয়। হ্যাঁ, এরকম করে প্রশ্ন আসতে পারে, তাহলে পাখনার নামগুলো মনে রাখতে হবে। পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, আর হচ্ছে পুচ্ছ পাখনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাখনার নামগুলো মনে রাখবা। আর যারা এক্সট্রা পড়তে চাও তারা পাখনাতে কয়টা পাখনা রশ্মি আছে সেগুলো মাথায় রাখবে একটু। হ্যাঁ, অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মাথায় রাখবো। আর নিচে দিয়ে কাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কাজের মধ্যে কি দেয়া আছে, পাখনা অর্থাৎ পুচ্ছ পাখনা বলতে কি, যেটা একদম পেছনের, পেছনের যে পার্টটা, হ্যাঁ পেছনের একদম যে পার্টটা, এটা হচ্ছে পুচ্ছ পাখনা, ঠিক আছে? এই পাখনাটা কি করে? এটার কাজ হচ্ছে রুই মাছের চলাচলে সাহায্য করে। অর্থাৎ পাখনাটাকে নাড়াই নাড়াই দেখবা রুই মাছ বা যে কোনো মাছ চলাচল করে, ঠিক আছে? আর অন্যান্য পাখনাগুলো যেগুলো আছে সেটা হচ্ছে তার দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে। তাহলে এটা লাল কালি দিয়ে দেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একমাত্র পুচ্ছ পাখনা হচ্ছে চলাচলে সাহায্য করে। তাহলে তোমাকে প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটি রুই মাছের ভারসাম্য রক্ষায় কাজ করে না, তখন তোমাদের আনসার কি হবে? আনসার কি হবে উচ্চ যদি পাখনা। বলে হ্যাঁ, পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা হচ্ছে চলাচলে সাহায্য করে, ঠিক আছে?
এরপর আসো, দেখো নিচের দিকে ল্যাজ। ল্যাজ, পায়ের পরবর্তী অংশটাকে বলতেছে ল্যাজ। হ্যাঁ, ল্যাজ হচ্ছে কিরকম, হোমো সার্কেল। হোমো সার্কেল অর্থাৎ এদের পাখনা দুইটা সমান, অর্থাৎ পাখনা দুইটা সমান ভাগে ভাগ হয়ে গেছে দেখো লেজের দিকে। অর্থাৎ এদের আকারটা বা আকৃতিটা সমান, উপর একটা নিচে একটা, দুই ভাগে ভাগ হয়ে গেছে পাখনাটা, দেখছো? দেখা যায় ছবি? জি ভাইয়া। কি ভাইয়া? তাহলে তাহলে হোমো মানে কি, সমান। ঠিক আছে, হোমো মানে সমান, হোমো সার্কেল, এটাকে বলে হোমো সার্কেল। তাহলে তোমাদের এটা মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রুই মাছের যে পুচ্ছ পাখনা সেটা হচ্ছে কি, হোমো সার্কেল ধরনের। হ্যাঁ, তারপর আছে, তোমরা যখন অধ্যায় পড়ছো যে প্রাণীর পরিচিতি, প্রাণীর পরিচিতিতে কি কি পড়ছো, হ্যাটারো সার্কেল পড়ছো একটা, ডাইফি সার্কেল পড়ছো, এগুলো দেখবা কোন কোন মাছের কি কি। অস্থিময় মাছের ক্ষেত্রে হচ্ছে যে হোমো সার্কেল হয়, যেটা রুই মাছ। হ্যাঁ, হ্যাটারো সার্কেল হয় যদি পাখনা, পুচ্ছ পাখনা দুইটা অসমান হয়, সেটাকে বলে হ্যাটারো সার্কেল। হ্যাঁ, আর ডাইফি সার্কেল অর্থাৎ পাখনা দুইটা যদি একত্রে মিশে যায়, অর্থাৎ মিশে তারা এরকম একটা ইয়া তৈরি করবে, সেটা হচ্ছে ডাইফি ডাইফি সার্কেল। এটা প্রথম অধ্যায়ে আছে, তোমরা দেখিও। আচ্ছা, তারপর হচ্ছে যে আইস। আচ্ছা, আইসের প্রথম লাইনটা দাগাও, একই কথা লেখা আছে দেখো, যে রুই মাছের দেহকাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লোইড ধরনের আইসে কি আবৃত। ঠিক আছে, আবার পাইছো তাহলে কথাটা, দেখছো? সাইক্লোয়েড, সাইক্লোয়েড কথাটা মাথায় রাখবা, এটা এমসিকিউ তে সবসময় দেয়, সাইক্লোয়েড। একটু গোলাকার, কারণ গোলাকৃতি, আইসে আবৃত। আর যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওরা হচ্ছে যে এগুলো রিডিং পড়বা, যে এগুলো হচ্ছে রূপালী চকচকে হয়, কালো রঙের হয়, কেন্দ্র লালচে। আচ্ছা, প্রজনন জনন ঋতুতে এটা আরো উজ্জ্বল হয়। আহ, আইস দেখে বোঝা যায় যে মানে মাছ কোন টাইমে প্রজনন করবে, আইসটা দেখে বোঝা যায়। এই কারণে এই টাইমটাতে হচ্ছে যে আইসটা একটু গাঢ় কালারের হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, আস্তে আস্তে কি হবে, লালচে সবুজ হতে পারে পৃষ্ঠদেশের রং। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের যারা মেডিকেল এক্সামিনি, তাদের অবশ্যই মনে রাখতে হবে যে রুই মাছের যে আইসের কেন্দ্র, কেন্দ্রটাকে আমরা বলবো ফোকাস। কেন্দ্রটাকে আমরা কি বলবো, ফোকাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফোকাস কোথায় পাওয়া যায় বা কোন মাছে পাওয়া যায়, আনসার আসলে কি দিবা? রুই মাছের আইসে। হ্যাঁ, গুড, রুই মাছের আইসে, আইসের কেন্দ্র, কেন্দ্র যেটা সেটা হচ্ছে ফোকাস। আচ্ছা, এরপর নিচে দিয়ে একটা লাইন আছে যে সাধারণত বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি বেশি হয়। তাহলে কাল দুইটা মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, যেমন হাইড্রাই বিভিন্ন কাল বলছিলাম, কোন কালে কি কি হয়, রুই মাছের ক্ষেত্রে এরকম মনে রাখতে হবে যে বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি বেশি হবে। হ্যাঁ, আর কি কি হতে পারে, তন্তুময় যোজক টিস্যু আসতে পারে আইসের সম্মুখ ভাগে। তারপর ডার্মিসের পকেট, ডার্মিস মানে ত্বক। হ্যাঁ, ত্বকের মধ্যে কি, আইসের সম্মুখ ভাগ এই ত্বকের মধ্যে প্রবিষ্ট থাকে, দেখছো? পশ্চাৎ ভাগ হচ্ছে ডেন্টিন নির্মিত, ডেন্টিন মানে কি, শক্ত শক্ত, শক্ত হয়ে যাবে পশ্চাৎ ভাগ, ও উন্মুক্ত। শক্ত অংশ। হ্যাঁ, উন্মুক্ত অংশে থাকে স্পষ্ট বৃদ্ধি রেখা। অর্থাৎ কিছু কিছু রেখা থাকে যেগুলো যেগুলো দ্বারা তুমি বুঝতে পারবা যে মাছটার বৃদ্ধি হবে, বৃদ্ধি ঘটতেছে। হ্যাঁ, এগুলো কোনাকুনি সারিতে বিন্যস্ত থাকে আইসগুলো, লম্বালম্বি। আর আইসগুলো সবসময় মিউকাসের পাতলা পিচ্ছিল আস্তরণে আবৃত থাকে। এই তুমি যখন মাছকে ধরতে যাবা বা হাত লাগাবা, দেখবা যে একটু আঠালো আঠালো, হ্যাঁ, আইসটা আঠালো আঠালো হয়। ঠিক আছে, এটা গেল আমাদের আইস। তারপর হচ্ছে লেবিওরহতা রক্ত সংবহন তন্ত্র। যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তাদেরকে আমি এটা একটু ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি মানে শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, তুমি সবগুলো করবা কারণ। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, এই যেগুলো পাখনা পাখনা সমূহ আছে রুই মাছের, পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, তারপর আচ্ছা আচ্ছা, হ্যাঁ শ্রোণী পাখনা, বায়ু পাখনা, পুচ্ছ পাখনা, এগুলো আর কি, বুঝছেন? তো এগুলোর হ্যাঁ ভাই। এই রশ্মি সংখ্যা যেগুলো আছে, ওইগুলো কি আসতে পারে পরীক্ষায়? ওগুলো নিয়ে তো ডিটেলস আলোচনা করলেন না।
আমি বলছিলাম তো, তুমি শুনো না মেবি। আমি বললাম না ও তোমাকে, আচ্ছা। শুধু জাস্ট হেডিংটা মনে রাখতে হবে পার্টনার। রশ্মিগুলো যারা এক্সট্রা পড়তে চাও রশ্মিগুলো পড়বা, অতটা বেশি আসে না। না, তাও রশ্মি দিয়ে দিলে তো সংখ্যাগুলা কিছু মানে করার নাই, তুমি পড়ে রাখতে পারো। হ্যাঁ সেটা পড়ে রাখতে পারো তুমি, কিন্তু আমি তো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, জাস্ট হেডিং গুলো আর কাজটা। ঠিক আছে, এটাই বেশি ইম্পর্টেন্ট। রশ্মিগুলো তুমি যদি এক্সট্রা পড়তে চাও পড়ো, সেটা অসুবিধা নেই, তবে একজন ইম্পর্টেন্ট কম ওয়েটিং এ আমার আছে, মতে। হ্যাঁ, একজন ওয়েটিং এ আছে, ক- অ্যাড করেন। আমি তো ওয়েটিং অফ করে দিছি। অফ করে দিছেন? আমাকে হ্যাঁ বলতেছে হ্যাঁ। মেসেজ দিয়ে। না আচ্ছা, এখানে দুইজন আসছে, লাইলা আক্তার মালিহা। ওদের স্পিকার ইয়া হচ্ছে না, দেখছো? তো ওরা কি আসলে আমার কথা শুনতেছে? আমি বুঝতেছি না, ওরা কি না, এমনি এমনি জয়েন করে বসে আছে। শুনতেছে না, কল ওভার ইন্টারনেটে হ্যাঁ, চাপ দিতে হবে। তো ওরা কিছু না শুনলে ওদের পড়াটা কিরকম হবে? আচ্ছা বাদ দাও, ওরা রেকর্ড, ক্লাসের রেকর্ডটা পাবে। আচ্ছা আমরা চলে যাই, যেটা রক্ত সংবহন তন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা ফার্স্ট ইয়ার তোমরা এটা পুরাটা করবা, 100% ইম্পর্টেন্ট। আর চিত্রগুলো আঁকবা। হুম, চিত্র প্র্যাকটিস করবা, যে রুই মাছের হৃৎপিণ্ড। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা জানি যে রক্ত, রক্ত দুইটা উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে রক্তরস আর হচ্ছে আরেকটা রক্ত কণিকা। একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ব্লাড কর্পাসেলস। তাহলে আমাদের যে রক্তকণিকা, আমাদের তিন ধরনের রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। কিন্তু রুই মাছের দেহে দুই ধরনের রক্তকণিকা থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা আর একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে। এখন লোহিত রক্তকণিকা যেটা, সেটা হচ্ছে স্তন্যপায়ীদের ভিতর লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, যেমন মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তন্যপায়ীদের ভিতর। কিন্তু রুই মাছের লোহিত রক্তকণিকা দেখো ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে মেডিকেল কোশ্চেনে তোমাকে কনফিউজ করে দিতে পারে যে রুই মাছের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। তখন তুমি হয়তো ভাবতে পারো কি রে, আমি তো খালি নিউক্লিয়াস এই কি বিহীনই পড়ছি, স্তন্যপায়ীদের ভিতরেও বিহীনই পড়ছি, রুই মাছও দাগাই দিই বিহীন। তখন দাগাই দিবা আর তোমার আনসারটা ভুল হয়ে যাবে। সেই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে যে রুই মাছের ভিতর লোহিত রক্তকণিকাটা ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত, ভেরি ইম্পর্টেন্ট। আর শ্বেতকণিকা দেখতে কিসের মতো? অ্যামিবার মতো। কিসের মতো? অ্যামিবার মতো। আচ্ছা, তারপর হচ্ছে হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক নালীর সমন্বয়ে লেবিওর কি গঠিত? রক্ত সংবহন তন্ত্র গঠিত। ঠিক আছে। তাহলে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে মানুষের যে হৃৎপিণ্ড আছে সেটা কয় প্রকোষ্ঠের বলো তো একজন? 4 প্রকোষ্ঠ। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। গুড। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু এসব যারা মাছ টাছ আছে, ওদের হৃৎপিণ্ড হচ্ছে যে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। আর যেটা আবরণ, আমাদের হৃৎপিণ্ডের আবরণের নাম কি বলো একজন? আমাদের যে হৃৎপিণ্ড আছে এটার আবরণের নাম কি মানুষের? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম নাকি? হ্যাঁ, পেরিকার্ডিয়াম। ঠিক আছে। পেরি মানে চারপাশ, চারপাশের আবরণ। পেরি শব্দের অর্থ হচ্ছে চারপাশের আবরণ। কার্ডিয়াম মানে কি? হৃৎপিণ্ড। তাহলে পেরিকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ডের চারপাশের আবরণ। তাহলে পেরিকার্ডিয়াম, এটা মেডিকেল কোশ্চেন আসতে পারে, দেখিও যে হৃৎপিণ্ডের আবরণের নাম কি। পেরিকার্ডিয়াম নামক আবরণে হৃৎপিণ্ডটি আবৃত থাকে। আচ্ছা, তারপর হচ্ছে পিণ্ড মাছের ক্ষেত্রে হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, অনেকে আবার 3 প্রকোষ্ঠ মনে করে। হ্যাঁ, 3 প্রকোষ্ঠ মনে করে ভুলটা দাগায় দেয়। কেন 3 প্রকোষ্ঠ মনে করে? ওরা সাইনাস ভেনুসাসকে একটা প্রকোষ্ঠ মনে করে আলাদা। হ্যাঁ, কিন্তু এটা একটা উপপ্রকোষ্ঠ, অর্থাৎ সেটা হৃৎপিণ্ডের কোনো প্রকোষ্ঠ না। এটা জাস্ট একটা ভেন থেকে তৈরি হওয়া অংশ, এটা একটা শিরা থেকে তৈরি হওয়া অংশ। ঠিক আছে, মাথায় রাখবা যে হৃৎপিণ্ডটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা হচ্ছে অলিন্দ বা যাকে ইংলিশে বলবো আমরা অ্যাট্রিয়াম, আর একটা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। ঠিক আছে। মানুষের ক্ষেত্রে সবসময় দেখবা যে নিলয়টা সবসময় বড় হয়। নিলয় থেকে যেহেতু ব্লাড পাম্প করে সারা দেহে পাঠাইতে হয়, হ্যাঁ, তারপর ফুসফুসে পাঠাইতে হয়, ফুসফুসে আর সারা দেহে পাঠায় কার মাধ্যমে? অ্যাওর্টার মাধ্যমে, মহাধমনির মাধ্যমে। আর ফুসফুসে যেটা পাঠায় সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন বিনিময়ের জন্য, যেটা পালমোনারি ধমনির মাধ্যমে পাঠানো হয়। হ্যাঁ, তাহলে এটা মাছের ক্ষেত্রে উল্টা।
অর্থাৎ মাছের ক্ষেত্রে হচ্ছে যে ভেন্ট্রিকলটা ছোট, অ্যাট্রিয়ামটা কি বড়। তাহলে মাছের ক্ষেত্রে কি অ্যাট্রিয়ামটা বড়, ভেন্ট্রিকলটা ছোট, এটা ছোট। মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে আর একটা উপপ্রকোষ্ঠ আছে যেটা একদম ছবির নিচে দেখো তোমরা, সাইনাস ভেনোসাস। আচ্ছা সাইনাস মানে কি, কেউ বলতে পারবা সাইনাস মানে কি? প্রকোষ্ঠ। হ্যাঁ প্রকোষ্ঠ বলতে পারো, গহ্বর বললে ভালো হয়, মানে কোনো কিছু যে ফাঁকা স্থান গহ্বর, সেটা হচ্ছে সাইনাস আমাদের, ঠিক আছে। হ্যাঁ, আমাদের যে মুখে বিভিন্ন প্যারানেসাল সাইনাস থাকে, পড়ছো না তোমরা, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, এথমোয়েড, গুলো প্যারানেসাল সাইনাস, যেগুলোর কারণে সাইনোসাইটিস হতে পারে। পড়ছো তোমরা। আচ্ছা জি তাহলে ভাইয়া। তাহলে সাইনাস হচ্ছে গহ্বর। আর ভেনোসাস মানে কি, ভেইন মানে হচ্ছে আমাদের শিরা। ভেইন মানে কি, শিরা। শিরা। তাহলে হ্যাঁ, হীরা। তাহলে হ্যাঁ, ভেইন থেকে উৎপন্ন হওয়া একটা অংশ বা গহ্বরযুক্ত একটা অংশ, একটা উপপ্রকোষ্ঠের মতো, এটা কোনো প্রকোষ্ঠ না, জাস্ট একটা ভেইন থেকে সৃষ্টি হওয়া অংশ, উপপ্রকোষ্ঠ, যেটার মাধ্যমে আমাদের রক্তটা রক্তটা কোথায় ঢুকবে, হার্টে ঢুকবে। এটা মাথায় রাখতে হবে, কিসের মাধ্যমে রক্ত হার্টে ঢুকবে, মাছের ক্ষেত্রে সাইনাস ভেনোসাসের মাধ্যমে। আমাদের যে মানে কি হয়, এই আমাদের সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আর কি আছে, বাম ভেন্ট্রিকলে কে আসে, কিসের মাধ্যমে রক্ত আসে, বাম ভেন্ট্রিকলে কিসের মাধ্যমে রক্ত আসে, প্রবেশ করে, কিসের মধ্যে দিয়ে, কেউ একজন বলো না। পারো না নাকি, বাম ভেন্ট্রিকলে, এগুলো তো পরের কথা। বাইকাপসিড কপাটিকা। না না, মানে কোন শিরা ধমনী সেটা জানতে চাচ্ছিলাম। পালমোনারি শিরার মাধ্যমে, এটা এটা মাথায় রাখো, ঠিক আছে। বাম পালমোনারি শিরা। ভেন্ট্রিকল। হুম। কি যুক্ত রক্ত বলতো? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। গুড। হ্যাঁ গুড গুড। তাহলে এটা একমাত্র ব্যতিক্রমী শিরা আমাদের দেহে, যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন না করে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, ঠিক আছে। আর পালমোনারি ধমনী হচ্ছে ব্যতিক্রমী ধমনী, যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত না নিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যায়, ঠিক আছে, কোথায়, ফুসফুসে নিয়ে যায়, যাতে কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে পারে ফুসফুস থেকে। আচ্ছা, তাহলে দেখো এবার হচ্ছে যে এখানে প্রথমে সাইনাস ভেনোসাস এর কথা লিখছে, যেটি পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ, যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত। পৃষ্ঠদেশ মানে কি? পিছনের দিক, ঠিক আছে, পৃষ্ঠদেশে পিছন দিকে অবস্থিত, দেখো পিছন দিকে এটা হৃৎপিণ্ডের, এবং সাইনোএট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত। কোন ছিদ্র, ছিদ্রটার নাম কি, যেহেতু সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম এর মধ্যে দিয়ে রক্তটা যাচ্ছে, এই কারণে এর মাঝখানে যে ছিদ্রটা থাকবে সেটার নাম দিছে কি, সাইনো অ্যাট্রিয়াল। সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র, এটার নাম দিছে হচ্ছে আমাদের সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র। এই ছিদ্র পথে সে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত হয়েছে, এবং এই পথেই সে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে কি যুক্ত রক্ত সাইনাস ভেনোসাস দিয়ে প্রবেশ করছে এখন, কি সমৃদ্ধ কার্বন রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে শিরা থেকে, যেহেতু শিরা থেকে আসছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হবে, এবং সেটা অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। ছিদ্র কোন ছিদ্রের মাধ্যমে, সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রের মাধ্যমে। তারপর হচ্ছে অ্যাট্রিয়ামের কথা বলছে, যে অ্যাট্রিয়াম সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। তাহলে এটা আগেও বলছিলাম যে আমাদের ক্ষেত্রে অ্যাট্রিয়াম ছোট, ভেন্ট্রিকল বড়, কিন্তু মাছের ক্ষেত্রে কি, অ্যাট্রিয়াম বড় আর ভেন্ট্রিকল ছোট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ, তাহলে এটা দাগাবা তোমরা। আর ওদিকে দাগাবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে, অর্থাৎ সাইনাস ভেনোসাসের লাস্ট লাইনটা, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ দাগাইছো, কে একজন বলো।
ভাই সাইনাস ভেনাস কোনটা বললেন বুঝি নাই। সাইনাস ভেনোসাসের লাস্ট লাইন যেটা, এই পথের শিরা থেকে সংগৃহীত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে, লাস্ট লাইন যেটা সেটা দাগাবে। হ্যাঁ ভাই ঠিক দাগেছি। আছে। হ্যাঁ, আর হচ্ছে যে অ্যাট্রিয়ামে হচ্ছে এটা সব থেকে বৃহত্তম প্রকোষ্ঠ, সেটা দাগাবে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচে কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের বৃহত্তম প্রকোষ্ঠ? হ্যাঁ, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস কোনোটিই নয়। তাহলে আনসার কি হবে? আনসার কি হবে? অ্যাট্রিয়াম। হ্যাঁ, অ্যাট্রিয়াম হবে। আচ্ছা, এরপর দেখো ভেন্ট্রিকল, যেটা আমাদের ভেন্ট্রিকল আছে, এটা হচ্ছে একদম সর্বশেষ প্রকোষ্ঠ। অর্থাৎ এটার মধ্যে আমাদের অ্যাট্রিয়াম থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনোসাসের মাধ্যমে হয়ে কোথায় আসছিল? অ্যাট্রিয়ামে আসছিল। এরপর অ্যাট্রিয়াম থেকে সে প্রবেশ করবে এখন কোথায়? ভেন্ট্রিকলে প্রবেশ করবে। তাহলে অ্যাট্রিয়াম থেকে তো রক্ত ভেন্ট্রিকলে যায় না, সেটা তো তোমরা জানো। প্রথমে জি নিলয়ে অলিন্দে ঢুকবে, তারপর নিলয়ে ঢুকবে। হ্যাঁ, তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তটা আছে সে এখন আমাদের ভেন্ট্রিকলে প্রবেশ করবে। এটা হচ্ছে সর্বশেষ প্রকোষ্ঠ। আর এই ভেন্ট্রিকলটা যেই জায়গাটায় শেষ হবে, হ্যাঁ, সেই জায়গাটা একটু, আচ্ছা তোমরা কি দেখছো, ভাল্ব দেখছো? ভাল্ব, বাল্ব দেখো নাই? যে লাইট জ্বলার বাল্ব। জি জি ভাই। হ্যাঁ, ওগুলো একটু কি হয়, সামনে যে একটু কি ফুলে যায় না? জি হ্যাঁ, তাহলে এই ভেন্ট্রিকলটাও সামনে যে একটু ফুলে যাবে, ফুলা একটা অংশ তৈরি করবে। ভালভ যেহেতু ভালভের মতো ফুলছে, সেজন্য এটাকে বলবে ভালভাস আর্টারিওসাস। দেখছো, নামটা পাইছো? সম্মুখে ভালভাস আর্টারিওসাসে উন্মুক্ত হয়, নামটা পাইছো? জি পাইছি। হ্যাঁ, তাহলে ভেন্ট্রিকল হচ্ছে, ভেন্ট্রিকল থেকে আমাদের তৈরি হবে তারপর হচ্ছে আমাদের ভালভাস আর্টারিওসাস। ভালভাস আর্টারিওসাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এর পরের লাইনটা পড়লে বুঝতে পারবা যে ভালভাস আর্টারিওসাসে একটা কথা লিখছে, রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস নেই। কি নেই? কোনাস আর্টারিওসাস নেই। কোনাস আর্টারিওসাস কাদের থাকে? কোনাস আর্টারিওসাস থাকে হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে থাকে হচ্ছে কোনাস আর্টারিওসাস। বাট মানুষের যেগুলো, হৃৎপিণ্ড থেকে। হ্যাঁ, মানুষের হৃৎপিণ্ডে যেটা কোনাস আর্টারিওসাস তৈরি হয়, বাট যেটা রুই মাছের ক্ষেত্রে সেটা হচ্ছে ভালভাস আর্টারিওসাস। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে কোনাস আর্টারিওসাস। তাহলে তোমার এটা পরীক্ষায় আসতে পারে যে রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি থাকে না। তাহলে কোশ্চেনে দিবে কোনাস আর্টারিওসাস, তোমাদের আনসার হবে কোনাস আর্টারিওসাস। ঠিক আছে, জি তার ভাই। পরিবর্তে, হ্যাঁ আচ্ছা, তারপরের লাইন লিখছে, তার পরিবর্তে ভালভাস আর্টেরিয়াস নামক একটি গঠন দেখা যায় যা মূলত ভেন্ট্রাল এওরটার স্ফীত গোড়া বা মূল। তাহলে দেখছো, আমাদের যে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল ভালভাস আর্টেরিয়াস হবে। এই ভালভাস আর্টেরিয়াস থেকে আমাদের ভেন্ট্রাল এওরটা তৈরি হবে। এওরটা মানে আমাদের কি? ধমনী। আর ভেন্ট্রাল মানে মেডিকেল সায়েন্সে ভেন্ট্রাল মানে সবসময় হচ্ছে সামনের দিক, অর্থাৎ সম্মুখ অংশ। তাহলে সামনের সম্মুখ দিকে দিকে যে ধমনী। আমাদের, হ্যাঁ, সামনের ধমনী, অর্থাৎ যে ধমনীটা সামনের দিকে তৈরি হবে, অর্থাৎ হৃৎপিণ্ডের সামনের দিকে তৈরি হচ্ছে। আমাদের ভালভাস আর্টেরিওসাস হয়েছে কিসের থেকে? ভেন্ট্রিকল থেকে। এবার ভালভাস আর্টেরিওসাস থেকে আমাদের কি তৈরি হবে? ভেন্ট্রাল অ্যাওর্টা তৈরি হবে। এই ভেন্ট্রাল অ্যাওর্টাটা এর আগে কি ছিল? একটা স্ফীত অংশ ছিল, ওটাই হচ্ছে ভালভাস আর্টেরিওসাস। তাহলে পরীক্ষায় এটাও প্রশ্ন আসতে পারে যে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত হওয়া গোড়া বা মূল কোনটি? তাহলে এটাও দাগাই ফেলো, এটা তোমরা লাল বালবাস কালি দিয়ে দাগাই ফেলো। আর্টারিওসাস। হ্যাঁ, ভালভাস, ভালভাস আর্টারিওসাস। আর্টারিওসাস মানে কি? আর্টারিওসাস মানে আর্টারি তৈরি হচ্ছে, এই জায়গাটা থেকে আর্টারি তৈরি হচ্ছে। হ্যাঁ, ভালভের মতো একটা আর্টারি তৈরি হচ্ছে, ওইটাই বুঝাতে চাচ্ছে যে ভালভাস আর্টারিওসাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত হওয়া গোড়া বা মূল। এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় কি কি রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে লাস্ট লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। দেখছো, তাহলে ওদের ক্ষেত্রে মানে রুই মাছের ক্ষেত্রে প্রকোষ্ঠ কয়টা? অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, আর একটু প্রকোষ্ঠ হচ্ছে আমাদের সাইনাস সাইনাস ভেন। ভেনোসাস। আর হ্যাঁ, ভাই হইছে এখন ভালভাস তোমার পরীক্ষায় কোশ্চেন আর্টেরিওলাস থাকতে পারে হৃৎপিণ্ডের নিচের অংশ। কোন, হ্যাঁ এটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি হৃৎপিণ্ডের অংশ নয়।
কোশ্চেন দিবে সাইনাস ভেনোসাস, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম, বালবাস আর্টারিওসাস। তোমাদের আনসার হবে কি বালবাস আর্টারিওসাস। হৃৎপিণ্ডের অংশ নয় কেন বলছে? ওই যে বললাম, কারণ এটা আর্টারি তৈরি করতেছে, অর্থাৎ সে হচ্ছে জাস্ট একটা স্ফীত অংশ। সে তার মধ্যে কোনো কপাটিকা নাই, কিছু নাই। সে রক্তের চলাচলটাকে কি করতেছে না, নিয়ন্ত্রণ। মানে ভূমিকা রাখতেছে না হৃৎপিণ্ডের মধ্যে। হ্যাঁ, জাস্ট একটা গোল স্ফীত অংশ। হ্যাঁ, হৃৎপিণ্ডের বাইরের একটা অংশ। ভেন্ট্রিকল, সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, এই তিনটা হবে আমাদের হৃৎপিণ্ডের অংশ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো, এটা হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। এরপর আসো দেখো যে কপাটিকা সমূহ। কপাটিকা মানে তো বুঝো, কপাটিকা মানে হচ্ছে দরজা। দরজা অর্থাৎ একটা দরজার ভিতর যখন দরজা দিয়ে প্রবেশ করবা, দরজাটা খুলতে হবে না আগে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দরজা খুলতে হবে। তাহলে রক্ত যখন প্রবেশ করবে হৃৎপিণ্ডের ভিতর, বিভিন্ন প্রকোষ্ঠের ভিতর দিয়ে সে যখন যাবে, তাহলে তাকেও কিছু দরজা পাস করতে হবে। এই দরজাগুলোকে বলতেছে আমাদের কপাটিকা বা ভালভ বলতেছে। ঠিক আছে? আর এই কপাটিকা গুলো শুধু সামনের দিকে খুলবে। কতগুলো দরজা আছে দেখো না, শুধু সামনের দিকে খুলে, কিন্তু পেছন দিকে তুমি কি হুম। করতে পারবে না, খুলতে পারবে না। আর এই কারণেই যে, অর্থাৎ সে সামনের দিকে খুলে, অর্থাৎ সে রক্তটা যখন সামনের দিকে যাবে, প্রবেশ করছে, তখন রক্তটা ঢুকে গেছে, তাহলে আর ব্যাক করতে পারবে না, কারণ সে পিছন দিকে খুলে না, পিছন দিকে রক্তটা আর ব্যাক করতে পারে না। এই জন্য রক্তটা সবসময় কি একমুখী প্রবাহ হয়। দেখো কথাটা লিখছে যে কপাটিকা গুলো শুধু সামনের দিকে খুলে, ফলে রক্তের পশ্চাৎ গতিরুদ্ধ হওয়ায় রক্তের প্রবাহ থাকে কি একমুখী। বিপরীত প্রবাহে কপাটিকা গুলো কি বাধা দেয়। ঠিক আছে? আর কপাটিকার নামগুলো মনে রাখতে হবে শুধু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে তোমার এখানে যে কোনো একটা নাম চেঞ্জ করে কোশ্চেন করতে পারে। যেমন ধরো এখানে তিনটা কপাটিকার নাম আর আছে। একজন টেক্সট দিছে, ওই শোনা যাচ্ছে না নাকি কিছু? জি। কে এটা? কে? তিথি। শোনা যাচ্ছে না, ওকে অন করতে বলো, কল অন স্পিকার করতে বলো। কল অন স্পিকার, কল অন স্পিকারটা অন করতে বলো। আচ্ছা, তারপর দেখো তিনটা কপাটিকার নাম দিছে। সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে যে কপাটিকাটা, অর্থাৎ এদের মাঝখানে যে রক্ত চলাচলের জন্য যে কপাটিকাটা, সেটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা, সেটাকে আমরা বলবো দুটোটার নাম একসাথে মিক্স করে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। আর ভেন্ট্রিকল আর আমাদের যে ভালভাস আর্টারিওসাস, এর মাঝখানে যে কপাটিকাটা বা যে দরজাটা, সেটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা, অর্থাৎ এগুলোর নামগুলো জোড়া দিয়ে এদের নাম হবে। ঠিক আছে? যেহেতু এদের মাঝখানে এরা কানেকশন করে একটা, যে রক্ত চলাচলটা, অর্থাৎ ভেন্ট্রিকল থেকে ভালভাস অ্যাওর্টার যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, সাইনাস ভেনুসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে। তাহলে পরীক্ষায় তোমাকে যে কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের কপাটিকা নয়, তোমার কোশ্চেন হতে পারে যে সাইনোভেন্ট্রিকুলার কপাটিকা। হ্যাঁ, ধরো এরকম লিখে দিল, সাইনোভেন্ট্রিকুলার কপাটিকা কি আছে হৃৎপিণ্ডে রুই মাছের? না ভাইয়া, হ্যাঁ, তাহলে নাই। ওইটাই হবে না। হ্যাঁ, দেখছো, এরকম একটা নাম চেঞ্জ করে দিয়ে, সাইনোএট্রিয়াল অথবা কপাটিকা আছে। হ্যাঁ, তাহলে আবার দিতে পারে যে ভেন্ট্রিকুলো এই সাইনোভালভাস কপাটিকা, এরকমও দিতে পারে। ঠিক আছে? কি দিতে পারে? সাইনো ভালভাস কপাটিকা, এটাও নাই। আচ্ছা, মেসেজ কারা দিচ্ছে আমি বুঝতেছি না, একটু দেখো যে কারা মেসেজ দিচ্ছে। এখানে মেসেজ আসতেছে বারবার। ওদের একটু মেসেজ দিতে মানা করো। আচ্ছা, আমি মিউট করবো পরে। আচ্ছা, তোমরা কয়জন আছো আমি দেখি তো একটু। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জনের মতো আছো। আচ্ছা, আবির কি বলতে চাচ্ছো? তুমি মেসেজ দিছো নাকি?
ভাইয়া ওই যে ওনাকে কল ওভার ইন্টারনেটে ক্লিক করতে বললাম। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো ওদের জন্য এটা ইম্পর্টেন্ট, খুবই জরুরি, কারণ এখান থেকে কোশ্চেন আসে তোমাদের সৃজনশীলে। তোমরা এই পার্টটা পড়তে, সমান্তরাল হৃৎপিণ্ড গ্রহণ হৃৎপিণ্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংকোচন প্রসারণের মাধ্যমে রক্তটা কি হয়, পরিবহন করে। হ্যাঁ, তাহলে সমূহের নিয়ন্ত্রণের ফলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে একটা একমুখিতা দেখা যায়। তাহলে যে একমুখিতা অর্থাৎ একদিকে পরিবাহিত হচ্ছে, মানুষের ক্ষেত্রে হচ্ছে মানে রক্তগুলো সবসময় হৃৎপিণ্ডের মধ্যে একদিকেই পরিবাহিত হয়, বিপরীত দিকে রক্তটা ফিরে আসতে পারে না কপাটিকার বাধার কারণে। অর্থাৎ কপাটিকা গুলো সামনের দিকে খুলে সবসময়, আর বন্ধ হলে পিছন দিকে যেতে পারে না রক্তটা। তাহলে আর এই জন্যই এদেরকে কি বলা হয়, একচক্র হৃৎপিণ্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100 ইম্পর্টেন্ট এটা দেখা যায়। তাহলে একচক্র হৃৎপিণ্ড, সিঙ্গেল সার্কিট হার্ট কাদের মধ্যে দেখা যায়, রুই মাছের মধ্যে, রুই মাছের যেটা হৃৎপিণ্ডে। একচক্র হৃৎপিণ্ড বলে। ঠিক আছে, হ্যাঁ, কারণ সবসময় একমুখিতা দেখা যায়, অর্থাৎ রক্তটা ব্যাকওয়ার্ড আসতে পারে না, সবসময় ফরওয়ার্ড যাবে। আমাদের পিছনে আসতে গেলে সমস্যা হবে। যেমন মানুষের ক্ষেত্রেও ধরো, পিছনের রক্তটা যদি পিছনে চলে আসতে চায়, অর্থাৎ পিছন দিকে হতে চায়, তাহলে তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলে একটা জিনিস আছে, সেটা হয়ে যাবে, মানে ওই রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ রক্ত যে পিছন দিকে আসার একটা বাধাটা, সেটা নষ্ট হয়ে গেলে তখন কি হবে, যে হার্টের বিভিন্ন ডিজিজ ডেভেলপ করবে, যে রক্তটা তখন পিছন দিকে, অর্থাৎ সে সামনে আর ফরওয়ার্ড হতেই পারবে না। তখন দেখবা তোমার কার্ডিয়াক আউটপুট মানে প্রতি মিনিটে তোমার রক্তটা কি পরিমাণে বের হচ্ছে, সেটা তোমার দেহ থেকে মানে বের হয়ে সারা দেহে পরিবাহিত হচ্ছে, সেটার রেটটা অনেক কমে যাবে। যেমন 5 লিটার/মিনিট হয়, অর্থাৎ তোমার প্রতি মিনিটে 5 লিটার করে কার্ডিয়াক আউটপুট, ওটা হৃৎপিণ্ড থেকে প্রতি মিনিটে বের হয়ে 5 লিটার করে রক্ত, এবং তোমার সারা দেহে চলে যাবে। কিন্তু এটা যদি সমস্যা হয়, তখন তোমার কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে, ফলে বিভিন্ন টিস্যুতে কি রক্তটা যাইতে পারবে না। ফলে তোমার কি হবে, যে রক্তের কারণে কি হয়, রক্ত যদি পুষ্টিদ্রব্য নিয়ে যায়, অক্সিজেন নিয়ে যায়, খাদ্য নিয়ে যায়, হ্যাঁ, এগুলো বিভিন্ন গ্লুকোজ নিয়ে যায় শরীরের কোষের জন্য, তাহলে সেগুলো যদি নিতে না পারে তখন তো কোষটাই মারা যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড যুক্ত সমৃদ্ধ রক্ত বাহিত হয় কার, রুই মাছের। সেজন্য রুই মাছের হার্টকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। 1,00,00,000% ইম্পর্টেন্ট, কারণ এটা মেডিকেলে অলরেডি একবার চলে আসছে। তাহলে এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তোমাদেরকে আমি আগেও বলছিলাম যে মেডিকেলের যেসব কোশ্চেন আগে আসছে, ওগুলো সামনে দেওয়ার চান্স 100%, কারণ সারা ঘুরাই ফিরাই বিগত বছরগুলো থেকে প্রশ্ন করে, এবং 70% বা 50% কোয়েশ্চেন তোমরা কমন পাই যাওয়া যদি বিগত বছরগুলো কি ভালো করে সলভ করতে থাকো। ঠিক আছে, 4-5টা কোয়েশ্চেন তোমরা এমনি পাই যাবা যদি বিগত বছরগুলো ভালো করে কোয়েশ্চেনটা তোমরা অ্যানালাইসিস করো। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডকে কি কি হার্ট বলা হয়, ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। এটা মেডিকেল একবার আসছে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে শিরা হৃৎপিণ্ড কাদের মধ্যে পাওয়া যায়, একজন আনসার করো। রুই মাছে। রুই মাছ। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ড এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত সমৃদ্ধ রক্তই সবসময় বহন করে। তাহলে হৃৎপিণ্ড থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য কোথায় যাবে, ফুলকায় যাবে। আমাদের যেরকম ফুসফুস আছে, রুই মাছের ফুসফুসটা হচ্ছে কি ফুলকা। ঠিক আছে, আমাদের যেরকম কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, অক্সিজেনটা ফুসফুসের মাধ্যমে ঢুকে আবার শরীরে আসে, রুই মাছেরও সেরকম কি হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হৃৎপিণ্ডে ঢুকবে, ঢুকে সেটা ফুসফুসে অর্থাৎ তার ফুলকার মধ্যে যাবে, ফুলকার মধ্যে যে সে অক্সিজেন সমৃদ্ধ হবে। ঠিক আছে, তারপর সাইনাস ভেনোসাসে সংকোচন ঘটে, এগুলো একটু রিডিং করবা। অ্যাট্রিয়ামে ভেন্ট্রিকল ভালভাস আর্টেরিয়াসাস সংকুচিত হয়, হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচনকে সিস্টল বলে।
এবং সিস্টলের পরপর প্রসারিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে, এটাকে বলে ডায়াস্টল। ঠিক আছে, এর মাধ্যমে কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে। তাহলে রক্তের গতিপথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম গতিপথ এর চিহ্ন দিয়ে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিতে পারে, যে কোনো একটা চেঞ্জ করে দিবে। যেমন ধরো প্রথমটা সাইনাস ভেনোসাস, ওই জায়গায় অ্যাট্রিয়াম দিয়ে দিল, তাহলে কোনটি সঠিক নয়? তাহলে এরকম করে কোশ্চেন দিতে পারে। তাহলে রক্তের গতিপথে প্রথমে কোথায় রক্ত আসবে? আমাদের সাইনাস ভেনোসাসে। তোমরা চিত্রটা একটু দেখো, এই চিত্রটা দেখলে বুঝতে পারবে যে শিরা, আমি তোমাদেরকে বলছিলাম সাইনাস ভেনোসাস কিসে থেকে সৃষ্টি হয়? শিরা থেকে। এই দেখছো নীল কালারের যেটা শিরা লিখে দিছে তোমাদের, শিরা থেকে প্রথমে সাইনাস ভেনোসাস, তারপর অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের ধমনী হচ্ছে, ধমনীটা হচ্ছে ফুলকার রক্ত জালিকায় গেছে, ওখান থেকে আবার ফিরে আসছে কৈশিক জালিকা হয়েছে, আবার কৈশিক জালিকা থেকে সিস্টেমিক কৈশিক জালিকা হয়েছে, আবার ওখান থেকে শিরা হয়ে আবার কোথায় আসছে? সাইনাস ভেনোসাস আসছে। প্রথম রক্তটা হৃৎপিণ্ডের কোথায় প্রবেশ করে? সাইনাস ভেনোসাসে প্রবেশ করবে, এবং সাইনাস ভেনোসাস থেকে আমাদের কোথায় যাবে? অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টেরিওসাস, তারপরে ভালভাস ফুলকা। আর্টেরিওসাস থেকে ফুলকায় যাবে। হ্যাঁ, ফুলকায় যাবে, গুড। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের রক্ত সংবহন। এখন আমাদের লাস্ট টপিক যেটা আজকের, সেটা হচ্ছে ধমনীতন্ত্র। হ্যাঁ, এটাও বোঝার জিনিস, তাহলে এটা একটু ভালো করে পড়বা, রিডিং পড়ে রাখবা নিজেরা। আমি একটু বুঝাই দিই যে তাহলে আমাদের ফুসফুস আছে এমনি, ফুসফুসে বিভিন্ন ধমনী যায়। হ্যাঁ, যে পালমোনারি ধমনী যায়। আর ওদের ক্ষেত্রে হচ্ছে যে দুই ধরনের ধমনী থাকবে। একটা হচ্ছে আমাদের ফুলতে যাবে, একটা ফুলকা থেকে বের হবে। তার ঢুকার ক্ষেত্রে আমরা কি বলবো? বাহি, অন্তর্বাহী বা এফারেন্ট। এফারেন্ট কথার অর্থ মানে অর্থাৎ সে ঢুকতেছে কি? অন্তর্বাহী ধমনী। আর যে বের হয়ে যাবে এফারেন্ট হবে, তাকে আমরা বলবো কি? বহির্বাহী। আর যেহেতু ব্রাঙ্ক, ব্রাঙ্ক কথাটার অর্থ কি? কেউ আমাকে বলতে পারবা ব্রাঙ্ক কথাটার অর্থ কি? হ্যালো, কেউ বলো ব্রাঙ্ক কথাটার অর্থ কি? জানি না তো ভাইয়া। ব্রাঙ্ক কথাটার অর্থ হচ্ছে ফুসফুস। ঠিক আছে, ফুসফুস। ওদের ক্ষেত্রে ফুলকা হবে আর কি, যেহেতু ফুসফুস বা ফুলকা বোঝাচ্ছে সেজন্য আমাদের ব্রাঙ্কিয়াল বলা হয়েছে। ঠিক আছে, ব্রাঙ্কিয়াল। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, আরেকটা হচ্ছে বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। ইংলিশ গুলো মনে রাখতে হবে, কোনটা ইফারেন্ট কোনটা এফারেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এখানে একটা কথা লিখছে যে হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা সৃষ্টি হয়ে কোথায় যায়? সামনের দিকে যায়। তাহলে হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা মানে আগেও বলছি যে ভেন্ট্রাল মানে সামনের দিকে। তাহলে ওই যে ভালভাস আর্টারিওসাস, আর্টারিওসাস থেকে আমাদের কি সৃষ্টি হয়েছিল? ভেন্ট্রাল অ্যাওর্টা। মূলত ভেন্ট্রিকল থেকে সৃষ্টি হয়েছিল। ওই ভালভাস আর্টারিওসাসটা ছিল হচ্ছে যে কি ভেন্ট্রিকলের ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত অংশ বা গোড়া। ঠিক আছে, ওইখান থেকে সৃষ্টি হয়ে সেটা সামনের দিকে বিস্তৃত হবে। এই ধমনীর গোড়া স্ফীত হয়ে ভালভাস আর্টারিওসাস গঠন করে। দেখছো এই কথাটা এখানে লিখছি। তারপর এটা ভাইয়া হৃৎপিণ্ড অঙ্কীয় থেকে মহাধমনী ভেন্ট্রাল অ্যাওর্টায় বলছিলেন। কি করে? অঙ্কীয় মানে সামনের দিক, অঙ্কীয় কথাটার অর্থ হচ্ছে সামনের দিক। আর মহাধমনী মানে হচ্ছে আমাদের যেমন অ্যাওর্টা মহাধমনী, এটাই হচ্ছে মূল, যেটা হৃৎপিণ্ড থেকে বের হয়ে সারা দেহে নিয়ে যায় রক্তটা। সেমনি ওদের ক্ষেত্রে হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত বিপুল পরিমাণ রক্তটা সে কোথায় নিয়ে যাচ্ছে? ফুলকার মধ্যে নিয়ে যাচ্ছে, সেজন্য তাকে বলা হচ্ছে মহাধমনী। অর্থাৎ সে হচ্ছে অঙ্কীয়। অঙ্কীয় মানে কি? সামনের দিকের মহাধমনী। এই ধমনীর গোড়া স্ফীত হয়ে আচ্ছা না এটা, আচ্ছা বলছি এটা, এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় কি করে? রক্তের প্রবাহ নিয়ন্ত্রিত করে। তাহলে কে করে? ভালভাস আর্টারিওসাস। এটা দাগাই ফেলো। তাহলে হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে কে? ভালভাস আর্টারিওসাস। এই লাইনটা দাগাবো। আচ্ছা, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যেসব পার্শ্বীয় রক্তনালী পথে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দুই পাশের ফুলকায় বাহিত হয় সেটাকে বলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য 1 কোটি % ইম্পর্টেন্ট। কেন কেন বলতো?
কারণ এর পরের লাইনটা পড়লে আরো ভালো করে বুঝবা যে ফুলকায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পর যে পার্শ্বীয় নালীগুলো দিয়ে ওই রক্ত ডর্সাল অ্যাওর্টাতে বাহিত হয় সেগুলোকে বলে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে ফুলকার মধ্যে যেটা ঢুকবে সেটা হচ্ছে আমাদের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এবং সেটা হচ্ছে যে একমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে। আর যেটা হচ্ছে তোমার ফুলকা থেকে বের হবে সেটা হচ্ছে আমাদের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এবং সেটা হচ্ছে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে। তাহলে এটা তোমাদের কোশ্চেনে দিতে পারে যে নিচের কোনটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, কোনটা করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। হ্যাঁ ওখানে হ্যাঁ সেটাই। আর অন্তর্বাহীটা করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কার্বন রক্ত। ডাইঅক্সাইড সমৃদ্ধ। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে চিত্রটা তোমরা আঁকবা, এই চিত্রটা আঁকবা, এটা ইম্পর্টেন্ট চিত্র, ঠিক আছে? পরীক্ষা আসতেও পারে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকে বলতেছি এই চিত্রটা তোমরা একটু আঁকবা, যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা চিত্র, ঠিক আছে? তাহলে কয়টা থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীও 4 জোড়া, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীও 4 জোড়া, ঠিক আছে? তাহলে 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 4 জোড়া। এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কোথায় যাবে? ফুলকায় যাবে। আচ্ছা আমি একটা চিত্র আঁকছি, তোমরা দেখো এই চিত্রটা, দেখা যাচ্ছে এই চিত্রটা? জি ভাই দেখা দেখা যায়। যাচ্ছে। হ্যাঁ তাহলে দেখো এই চিত্রটার মধ্যে প্রথম হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা তৈরি হয়েছে। ভেন্ট্রাল অ্যাওর্টাটা, তারপর যে কালো অংশটা দেখাইছি, ওই কালো অংশগুলো হচ্ছে আমাদের কি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা বহন করে সে কোথায় নিয়ে গেছে? ওই আমি লিখে দিচ্ছি যে ফুলকায় নিয়ে গেছে, দেখছো গোলাপি কালারের, হালকা গোলাপি কালারের মার্ক করে দিছি, এটা হচ্ছে যে ফুলকা, ঠিক আছে? এই ফুলকার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা আমাদের অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হবে, এবং এই অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় প্রবেশ করবে? এই দেখো আমি লিখে দিছি, এটা হচ্ছে আমাদের বহির্বাহী লাল কালারের যেটা, সেটা হচ্ছে আমাদের কি ধমনী? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটাও 4 জোড়া, দেখছো? দেখা যাচ্ছে? জি জি। জি ভাই। আচ্ছা নিচে একটা হার্টের চিত্র আঁকছি, এরকম করে তোমরা চিত্র রাখবা পরীক্ষার হলে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। প্রথমে সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়াম, তারপর সেটা থেকে ভেন্ট্রিকল তৈরি হবে, তারপর বালভাস আর্টারিওসাস। হ্যাঁ, রক্তের গতিপথটা সবসময় একমুখী হবে, দেখছো? রক্তের গতিপথটা সবসময় একমুখী হবে। আচ্ছা তাহলে তাহলে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আর হচ্ছে অন্তর্বাহী। তাহলে অন্তর্বাহী গুলো আমি বলছি ফুলকাতে যাবে, ফুলকাতে যে শেষ হবে ওইখানে তাদের এন্ডিং হবে, আর্টারিটার এন্ড হবে, নতুন একটা আর্টারি সৃষ্টি হবে, যেটা হবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হবে, এবং সেটা আমাদের কোথায় ডুববে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে ডুববে। তাহলে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীও 4 জোড়া। হ্যাঁ, তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী গুলো মিলিত হয়ে, এরা মিলিত হয় দুই পাশে, মিলিত হয়ে কি গঠন করে? ল্যাটেরাল বলতে বোঝায় হচ্ছে পাশে, পাশ। মেডিকেলের ভাষায় ল্যাটেরাল মানে হচ্ছে পাশে, ঠিক আছে? ল্যাটেরাল যখন বলবা তখন বুঝাবে পাশে। তাহলে ল্যাটেরালি পাশাপাশি দুইটা অ্যাওর্টা তৈরি করছে, দেখছো? আমি দাগাই দিছি এখানে। হ্যাঁ, এদেরকে বলবো ল্যাটেরাল অ্যাওর্টা। কি বলবো? ল্যাটেরাল অ্যাওর্টা। তোমরা বইটা রিডিং করলে বুঝতে পারবো যে প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে পার্শ্বীয় ধমনী, পাশাপাশি যে ধমনী আর ল্যাটেরাল অ্যাওর্টা তৈরি করে। সেম তৃতীয় আর চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীও কি তৈরি করে? ল্যাটেরাল অ্যাওর্টা তৈরি করে, দুই পাশে দুইটা ল্যাটেরাল অ্যাওর্টা তৈরি করছে, ঠিক আছে? এরপর যে ল্যাটেরাল অ্যাওর্টাটা উপরের দিকে গেছে, হ্যাঁ, উপরের দিকে সে কি রূপে বিস্তৃত হয়েছে? ক্যারোটিড ধমনী রূপে, দেখছো? একদম উপরে দেখো কি রূপে বিস্তৃত হয়েছে? ক্যারোটিড ক্যারোটিড। ধমনী রূপে। হ্যাঁ, ক্যারোটিড ধমনী রূপে। আর নিচের দিকে, একদম নিচের দিকে যে সে কিসে পরিণত হয়েছে? ডর্সাল অ্যাওর্টায় পরিণত হয়েছে। হ্যাঁ, দুই পাশে পশ্চাতে একীভূত হয়ে সে ডর্সাল অ্যাওর্টায় পরিণত হয়েছে, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ল্যাটেরাল অ্যাওর্টা আর ক্যারোটিড ধমনী, হ্যাঁ, এই দুইটা যখন মিলিত হবে, ল্যাটেরাল অ্যাওর্টা আর ক্যারোটিড ধমনীর মিলিত অঞ্চলে একটা ডিম্বাকার অংশ তৈরি হবে।
সেটাকে আমরা কি বলবো? সার্কিউলাস সেফালিকাস। সার্কেল মানে কি বৃত্তাকার বা ডিম্বাকার, সেফালিকাস, সেফাল মানে হচ্ছে মাথা, সেফাল মানে অর্থাৎ বৃত্তাকার একটা অংশ তৈরি করবে। হ্যাঁ, সার্কিউলাস কি হবে? সেফালিকাস তৈরি হবে। তাহলে ডিম্বাকার অংশের নাম কি? সার্কিউলাস সেফালিকা। একজন বলো। সেফালিকাস, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে একটা ডিম্বাকার অংশ তৈরি হয়েছে। এটা আমি মূলত ফার্স্ট ইয়ারের জন্য এক্সট্রা বর্ণনা করে দিলাম ছবি সহ, কারণ ওরা আমাকে বলছে যে এক্সট্রা একটু পড়ালে ভালো হয়। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে কারা আছো? নাহিদ আছো নাকি? হ্যাঁ ভাইয়া। নাহিদ, জি ভাইয়া বুঝতেছো আছি। তুমি জিনিসটা? জি পড়াটা বুঝছো তুমি? জি। হ্যাঁ, চিত্রটা আঁকবা এরকম করে। তাহলে সার্কিউলাস সেফালিকাস তৈরি হবে। তারপর ডর্সাল অ্যাবোটা যেটা, সেটা নিচের দিকে চলে যেয়ে তোমরা দেখো, নিচের দিকে চলে যেয়ে কি হবে? ল্যাচ পর্যন্ত বিস্তৃত হবে। ঠিক আছে, আর যাত্রাপথে কিছু নালিকা সৃষ্টি করবে। সেগুলোকে, সেগুলো হচ্ছে কি, 6 ধরনের নালিকা সৃষ্টি করবে। একটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। সাবক্লেভিয়ান মানে হচ্ছে বুক, বুকের দিকে, সেজন্য হচ্ছে বক্ষ পাকনা বা বক্ষ চক্রের দিকে বিস্তৃত হয়। সিলিয়াকো মেসেন্টারিক। মেসেন্টা মানে হচ্ছে আমাদের অন্ত্র, সিলিয়াকো মানে এই যে পাকস্থলী অন্ত্র এগুলো। তাহলে সিলিয়াকো মেসেন্টারিক, এটার কথাটার অর্থ হচ্ছে সে পাকস্থলী অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয়, এই জায়গায় সে কি দিবে? আটারি সাপ্লাই দিবে। তারপর হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল ধমনী, প্যারাইটাল কথাটার অর্থ হচ্ছে বাইরের দিক। প্যারাইটাল বাইরের দিক, ভিসেরাল মানে ভিতরের দিক। এটা তোমরা পড়ছো, প্যারাইটাল স্তর, ভিসেরাল স্তর, এগুলো পড়ছো ফুসফুস পড়ার সময়। হ্যাঁ, প্লুরাল 2টা স্তর আছে, যে প্যারাইটাল স্তর, ভিসেরাল স্তর। ঠিক আছে, তাহলে প্যারাইটাল মানে বাইরের দিকে, অর্থাৎ দেহ, দেহ প্রাচীরে, দেহের বাইরের দিকে রক্ত সরবরাহ দিবে। ঠিক আছে, আর হচ্ছে রেনাল ধমনী। রেনাল কথাটার অর্থ হচ্ছে বৃক্ষ। তাহলে রেনাল ধমনী কোথায় দিবে? বৃক্ষে রক্ত সংগ্রহণ করবে। ইলিয়াক, ইলিয়াক মানে শ্রোণী, শ্রোণী পাখনায় রক্ত সংগ্রহণ দিবে ইলিয়াক ধমনী। আর হচ্ছে কডাল। কডাল মানে হচ্ছে আমাদের পুচ্ছ বা লেজ। তাহলে লেজে সব, লেজের, হ্যাঁ লেজে রক্ত সরবরাহ করবে কডাল ধমনী। তাহলে এটা গেল আমাদের আর্টারিয়া সিস্টেম এখানেই। আচ্ছা, শেষ হয়েছে আমাদের। নেক্সট ক্লাসে বাকিটা পরে দিব, ঠিক আছে? আচ্ছা সবাই বলো, এখন পড়াটা বুঝছো নাকি? জি ভাইয়া। আচ্ছা, যারা ফার্স্ট জি ইয়ার ভাইয়া। আছো ওরা, যারা ফার্স্ট ইয়ার ওরা একটু রেসপন্স করবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। বুঝছি ভাইয়া। আচ্ছা তো, আচ্ছা বুঝছি ভাইয়া। আচ্ছা, এখানে মেয়ে কয়জন আসছো? এরা তো কথাই বলে না, ওরা রেসপন্স করতেছে না। আচ্ছা, কয়জন? 1 2 3 4 5 6 7 8 9। একজন কমে গেছে মনে হয়, 10 জন ছিল। একজন চলে গেছে। কে? ওকে, বলতে পারি না ভাইয়া, এত নাম খেয়াল করিনি। ও আচ্ছা। আচ্ছা, তোমাদের ইয়াতে, তোমাদের যে বুধবারে বা বৃহস্পতিবারে করে একটা ইয়া হবে, এক্সাম হবে। হ্যাঁ, হাইড্রা আর রুই মাছ মিক্স করে। ওই তোমাদের শুভ ভাই তোমাদেরকে লিঙ্ক দিবে। ঠিক আছে, তোমরা একটু অ্যাক্টিভ থাকবা। আর নির্ধারিত সময়ের, বৃহস্পতিবার। হ্যাঁ। কত নাম্বার পাইছেন কত ভাইয়া? নাম্বার? হাইড্রা, হাইড্রা থেকে 20 নাম্বার, আর রুই মাছের যে অর্ধেক অংশ ওটা থেকে 10 নাম্বারের কোশ্চেন, 30 নাম্বারের টোটাল একটা প্রশ্ন হবে। ঠিক আছে, জি। ঠিক আছে আচ্ছা এখন আমাকে বলো, ঢাকার কে কে আছে? ভাইয়া। আমি, সোহান, হ্যাঁ। আর কি আছো? আর কেউ নাই? আচ্ছা, তোমাদের কলেজের নাম আর কোথায় থাকো একটু বললে ভালো হতো। ভাই আমি থাকি হচ্ছে কুড়িল বিশ্ব রোড, মানে বসুন্ধরার কাছাকাছি আর কি। আর কলেজ হচ্ছে নওয়াব হাবিবুল্লাহ মডেল কলেজ। আচ্ছা সোহান, তারপর মোস্তফা সিয়াম, তুমি?
সিয়াম আসছো? ভাইয়া আমি সে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ। এবার আচ্ছা মেডিকেল অ্যাডমিশন। আচ্ছা আমরা কি হ্যাঁ অ্যাডমিশন ক্যান্ডিডেট আর কি? এখানে বের হয়ে যাচ্ছে কেন সবাই? আরো দুজন লিভ নিল। আচ্ছা থাক, সমস্যা নাই। তোমরা একটা কাজ করবা, আমি একটা গুগল ডকুমেন্ট দিব, ওখানে তোমাদের নাম আর কলেজের নামটা একটু লিখে ফেলবা, ঠিক আছে? একটা লিংক দিব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা নাহিদ, তুমি রেকর্ড করছো, রেকর্ডটা তোমার শুভ ভাইকে পাঠাই দিবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এন্ড করতেছি, ভালো করে পড়তে থাকো সবাই। আচ্ছা জি ক্লাসটা ভাই, কেমন আসসালামু লাগছে? আলাইকুম। ক্লাসটা কেমন লাগছে সবাই একটু বলো। ভাই অনেক কিছু বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা জি আরো ভাই, অনেক বুঝতে ভালো হয়েছে। হেল্পফুল হয়েছে অনেক। আচ্ছা আমাদের সাথে থাকবে, আমরা আরো অনেক কিছু বুঝাই দিব তোমাদেরকে, জাস্ট একটু রেসপন্স করবা, ঠিক আছে? ওকে। আচ্ছা এন্ড করলাম।